হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। এখন পর্যন্ত হাইস্ট ক্যাটাগরির যতগুলো সিরিজ এক্সপ্লেন করেছি, যেমন মানি হাইস্ট, লুপিন সহ সবগুলোতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আর তাই আজকে নতুন আরেকটি চুরির সিরিজ নিয়ে হাজির হলাম। এটি এমন একটি সিরিজ যেখানে দীর্ঘ 7 বছর ধরে তিলে তিলে একটি চুরির প্ল্যান বানানো হয়। তবে এই চুরির পেছনে কি শুধুই লোভ লালসা রয়েছে, নাকি আরো কোনো কারণ আছে? তাছাড়া শেষ পর্যন্ত চুরিটি সফল হবে কিনা, চলুন সেসব দেখে নেই 2023 সালের নেটফ্লিক্স সিরিজ ক্যালাইডোস্কোপ থেকে। তবে এরকম একটি অসাধারণ সিরিজের জন্য ভিডিওটিতে মাত্র 10,000 লাইক কমপ্লিট করে দিবেন, এটা আমি আশা করি। তাই ধূপধাপ একটা করে লাইক দিয়ে চলুন আজকের কাহিনীতে ডুব দেই। এপিসোড 1 এর শুরুতে আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র রে একটা বাড়িতে চুরি করতে ঢুকছে। আরেকদিকে তখন তারই এক সহকর্মী রজার একটা বারে বসে সেই বাড়ির মালিক অত্যন্ত ধনী ব্যবসায়ী ম্যাক্সকে এটা সেটা বলে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ব্যবসায় ইনভেস্টমেন্টের কথা বলে রজার তার সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং প্রচুর ড্রিঙ্ক করায়, যাতে এই সুযোগে রে তার চুরির কাজটা সারতে পারে। কিছুক্ষণ পরে রজার ম্যাক্সের সাথে দুটো মেয়ের পরিচয় করিয়ে দেয়। মেয়ে দেখেই ম্যাক্সের মাথা আউলা ঝাউলা হয়ে যায়। ম্যাক্স তাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং জোরালো একটা পার্টি সং বাজিয়ে দেয়। রে অবশ্য তখন ম্যাক্সের লকার রুমেই ছিল। রে লকারটা ভাঙার চেষ্টা করছিল। ম্যাক্সকে মেয়েদের সাথে ব্যস্ত রেখে রজারও সেই রুমে রে এর কাছে আসে। রে একা লকারটা ভাঙতে পারছিল না, তাই রজারও হাত লাগিয়ে রেকে লকার ভাঙতে সাহায্য করে। তারা লকার ভেঙে ভেতরে টাকা, দামি গহনা বের করতে শুরু করে। কিন্তু এই সময়ে ড্রেস চেঞ্জ করতে সেখানে ম্যাক্স চলে আসে। রে দ্রুত লকারের ভেতরে লুকিয়ে পড়ে, আর রজার ম্যাক্সকে বাহানা দেয় সে বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। নেশায় মাতাল ম্যাক্স আর রজারকে কোনো সন্দেহ করে না। সে নাইট ড্রেস পরে আবারও নিচে মেয়েদের সাথে পার্টি করতে চলে যায়। এদিকে রের ততক্ষণে দম আটকে যায় অবস্থা। সে অস্থির হয়ে ওঠে। তাই পরিস্থিতি সামলে রজার এসে কোনো রকমে তাকে লকারের বাইরে বের করে। এরপর রজার গিয়ে ম্যাক্সের সাথে পার্টিতে মেতে ওঠে, আর রে সেফলি বাড়ি থেকে বেরিয়ে যায়। ম্যাক্সকে বলদ বানিয়ে পারফেক্টলি চুরিটা করতে পারায় দুই বন্ধু খুব আনন্দে মেতে ওঠে। তারপরে টাকা ভাগাভাগি করে সকালে রে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে রে এর স্ত্রী লিলি এবং মেয়ে হান্না রয়েছে। পরিবারের সাথে রে এর সম্পর্ক খুবই মধুর। সে স্ত্রী আর মেয়ের সাথে সময় কাটিয়ে একটা ক্লাবে যায় তার আরেক পার্টনার এভার কাছে। এভা প্রফেশনে যদিও একজন লয়ার, কিন্তু সে স্মাগলিং এর সাথে জড়িত। সে রে এর চুরি করে আনা জিনিসগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। তো যাই হোক, রে গতরাতে ম্যাক্সের বাড়ি থেকে চুরি করে আনা ঘড়ি এবং গহনাগুলো এভাকে দেয়। এভা রেকে বোঝায় এসব চুটকি চাটকি চুরি করে আর কতদিনই বা চলবে। এবার তার বড়সড় কিছু একটা করা উচিত। কিন্তু রে নিজের সন্তানের কথা ভেবে এসব অপকর্ম ছেড়ে দিতে চাচ্ছিল, কেননা এভাবে চলতে থাকলে একদিন সে ধরা পড়ে যাবেই। আর এমনটা ঘটলে তখন তার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। তাই রে বাড়ি ফিরে স্ত্রী লিলির সাথে এই ব্যাপারে কথা বলে এবং জানায় সে চুরি ছেড়ে দিয়ে মোটর পার্টসের ব্যবসা শুরু করবে। যদিও লিলির সন্দেহ ছিল রে আসলেই চুরি ছাড়তে পারবে কিনা, তবুও সে রেকে নতুন ব্যবসার জন্য সম্মতি দিয়ে দেয়। তো যাই হোক, রে মন স্থির করে ফেলে। এরই মধ্যে একদিন রজার তার বান্ধবী কোর্টনিকে নিয়ে রে এর বাড়িতে আসে। রজার তো রে এর সিদ্ধান্ত শুনে বিশ্বাসই করতে পারছিল না। সে বলে, আরে বেটা, আজকাল করে তো 15টা বছর আমরা এই লাইনেই কাটিয়ে দিলাম, চুরি ছাড়া কি এতই সহজ? রজারের টিটকারি শোনার পরেও রে নিজের সিদ্ধান্তে অটল থাকে যে সে এবার চুরি ছাড়বেই। তো শেষ পর্যন্ত রে চুরি ছেড়ে দিয়ে রকেট মোটরস নামে একটা শপ খোলে। আর এভাবে কেটে যায় 8 মাস। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছিল না, উল্টো প্রতি মাসে লোনের পরিমাণ বেড়েই যাচ্ছিল। এরই মধ্যে 8 মাস পরে হঠাৎ একদিন শয়তানের মতো নাড়া দিতে রজার রের শপে আসে। সে আবারও রেকে চুরির জগতে ফিরে আসার জন্য কনভিন্স করতে থাকে, যদিও রের সেরকম কোনো ইচ্ছাই ছিল না। তবে সেদিন রাতেই একটা ঘটনা তার সিদ্ধান্তকে বদলে ফেলতে বাধ্য করে। ঘটনাটা হলো, লিলি একটা অকশন ক্লাবে চাকরি করত। সেখানে লিলি তার মেয়ে হান্নাকেও নিয়ে গিয়েছিল। তো রাতের বেলা রে কোনো একটা ব্যাপারে কথা বলার জন্য লিলির কাছে যায়। তখন সে হান্নার চিৎকার শুনতে পেয়ে দৌড়ে ভিতরে গিয়ে দেখে ক্লাবের ম্যানেজার হান্নাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে, কারণ হান্না ভুল করে সিকিউরড রুমে ঢুকে পড়েছিল। ম্যানেজার তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাই রে তার সাথে ঝগড়াও বাঁধিয়ে দেয়। এক পর্যায়ে ম্যানেজার লিলিকে তার চাকরি থেকে বের করে দেয়। আর এই অপমান রে সহ্য করতে পারছিল না, তাই সে এই অকশনে আসা সব দামি ডায়মন্ডের জুয়েলারি চুরি করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য রে রজারকে ডাকে এবং জুয়েলারির ফটো দেখিয়ে বলে সামনে ক্রিসমাস চ্যারিটি অকশন হতে চলেছে, সেদিন সিকিউরিটি খুব টাইট থাকবে। তবুও এই দিনেই তাদের কাজটা সারতে হবে। তাদের শুধু নজর রাখতে হবে কবে জুয়েলারি আনা হবে, কোথায় রাখা হবে এবং কোথায় সেগুলো প্রদর্শন করা হবে। রের প্ল্যান ছিল সে জুয়েলারি থেকে আসল ডায়মন্ডগুলো তুলে নিয়ে সেখানে নকল পাথর বসিয়ে দিবে। এই জন্য সে প্র্যাকটিসও শুরু করে। তবে তার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল,
তাই সে চুরির ব্যাপারে লিলির সাথেও কথা বলে। তবে লিলি তাকে স্পষ্টভাবে নিষেধ করে দেয় সে যেন ওই ক্লাবে চুরি না করে। রে এখানে লিলির কথা মেনে নেওয়ার ভান ধরে, কিন্তু নিলামের দিনে সে ঠিকই চুরি করার জন্য ক্লাবে গিয়ে হাজির হয়। রে এখানে ওয়েটার সেজে ক্লাবে ঢোকে, আর রজারও বিজনেসম্যান সেজে আগে থেকেই ক্লাবে গিয়ে সবকিছুর উপর নজর রাখতে থাকে। এদিকে আবার আরেক অঘটন ঘটে যায়। নিলামের জন্য একজন অপারেটর কম ছিল, তাই ম্যানেজার লিলিকে আবারও ফোন করে ক্লাবে ডেকে পাঠায়। লিলিও মিনিট ৪৫-এর ভেতরেই ক্লাবে গিয়ে উপস্থিত হয়। এদিকে রে সুযোগ বুঝে লকার রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে ডিসপ্লে শেষ করে কয়েকটা জুয়েলারি লকারে রেখে আসা হয়। তখন রে লকার খুলে জুয়েলারির ডায়মন্ডগুলো তুলে নিয়ে সেখানে নকল পাথর বসানো শুরু করে। আর রজারকে দেখা যায় সে বাইরে সবার উপর নজর রাখছিল। একটু পরে আবারও ডিসপ্লে শেষ করে আরো কিছু জুয়েলারি লকারে রাখতে যাওয়া হয়। যদিও রজারের সিগন্যাল পেয়ে রে লুকিয়ে পড়ে, কিন্তু এবার সে একজন সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায়। এ সময় রজার সেখানে চলে আসে এবং সেই সিকিউরিটি গার্ডকে ঘায়েল করে রেকে ব্যাকআপ দেয়। তারপরে দুজনে মিলে গার্ডকে অজ্ঞান করে দিয়ে সমস্ত জুয়েলারি ব্যাগে ভরতে শুরু করে। জুয়েলারি নেওয়া শেষ হলে রজার লকার রুমে আগুন ধরিয়ে দেয়। তখন মানুষের মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং সবাই পালাতে শুরু করে। রেও সেফলি সেখান থেকে বের হয়ে এসেছিল, কিন্তু হঠাৎ সে পার্কিংয়ে লিলির গাড়ি দেখে হতমম্ব হয়ে যায়। রে তখন দ্রুত ক্লাবের ভেতরে ফিরে যায়। ততক্ষণে আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছিল, আর লিলি একটা ঘরে আটকে পড়েছিল। রে লিলিকে দেখতে পেলেও তার কাছে পৌঁছতে পারছিল না। রে আশেপাশে রজারকে দেখতে পেয়ে তাকে অনুরোধ করে লিলিকে বাঁচানোর জন্য, কিন্তু সেই মুহূর্তে পুলিশ এবং দমকল বাহিনীর এমার্জেন্সি সাইরেন শোনা যায়। তাই রজার লিলিকে বাঁচানোর বদলে উল্টো সেখান থেকে পালিয়ে যায়। রে বিশ্বাসই করতে পারছিল না তার প্রিয় বন্ধু তার সাথে এভাবে প্রতারণা করতে পারে। যাই হোক, রে শেষ মুহূর্তে লিলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু লিলিকে আর বাঁচানো যায় না। এদিকে একটু পরে পুলিশ এসে চুরির দায়ে রেকে গ্রেফতার করে নিয়ে যায়। ধরা পড়ার আগে রে তার বান্ধবী এভার কাছে লিলির দায়িত্ব দিয়ে যায়। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে এপিসোড 2 এর শুরুতে দেখা যায় রে গত 17 বছর ধরে অকশন ক্লাবের চুরির মামলায় জেল খাটছে। অন্যদিকে জুডি নামের আরেকটি মেয়েকে দেখা যায় যে ললিপপের মধ্যে করে ড্রাগ সাপ্লাই করত এবং বিনিময়ে সে অবৈধ সিম কার্ড নিত। আর এই সিম কার্ডগুলো নকল নখের মধ্যে অ্যাটাচ করে জেলে তার বয়ফ্রেন্ড স্ট্যানকে দিয়ে আসতো। পাশাপাশি গার্ডকে ঘুষ দিয়ে ললিপপের ভেতরে করে ড্রাগ সাপ্লাই দিত, আর স্ট্যান সেগুলো জেলের ভেতরে চড়া দামে বিক্রি করত। পাশাপাশি স্ট্যান জেলে প্রফেশনাল রাঁধুনির কাজও করত, আর এই রান্নার আড়ালেই সে তার চোরা কারবারি চালাতো। যাই হোক, স্ট্যানের এই কাজকর্ম অনেকদিন ধরেই পিকারুটস গ্যাং নজরে রাখছিল। তারা স্ট্যানের লাভের ভাগ চাইছিল, কিন্তু স্ট্যান লাভের ভাগ না দেওয়ায় সেই গ্যাং লিডার কিচেনে এসে একটা রুটি বানানোর বেলন দিয়ে মেরে স্ট্যানের কপাল আর গাল ফাটিয়ে দেয়। এ সময় সেখানে রে চলে আসে। রে এর সাথে স্ট্যানের ভালো সম্পর্ক ছিল এবং তারা রুমমেটও ছিল, মানে চোরে চোরে মাস্তুতো ভাই যাকে বলে আর কি। রেকে আবার জেলের অন্য আসামিরা একটু ভয় পেত, তাই রেকে দেখে গ্যাং লিডার সেখান থেকে চলে যায়। এতে রের প্রতি স্ট্যানের আরো বেশি কৃতজ্ঞতা জন্মায়। যাই হোক, রে যেহেতু আগে থেকেই মেকানিক্যাল কাজটা জানতো, তাই সে জেলে গাড়ির মেকানিকের কাজ করত। কিন্তু কিছুদিন ধরে সে খেয়াল করছিল কাজের সময় তার হাত কাঁপছে। এমনকি সেদিন রাতে রে কাঁপতে কাঁপতে বিছানা থেকে পড়েই যায়। তাই রেকে চেক আপের জন্য দ্রুত জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওয়াগনার চেক আপ করে জানায় রের এমন একটা রোগ হয়েছে যেই রোগে আক্রান্ত হলে একটা পর্যায়ে মানুষ পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এসব জানার পরে রের মনে হয়, কি করলাম জীবনে, 17 বছর ধরে শুধু জেলই খাচ্ছি, কিন্তু আর না, এবার আমাকে এখান থেকে বের হতেই হবে। রে তাই স্ট্যানকে বলে তাকে জেল থেকে পালাতে সাহায্য করার জন্যে, কিন্তু স্ট্যান বলে তার সাজা শেষ হতে আর মাত্র 6 মাস বাকি। এই সময়ে রেকে সাহায্য করতে গিয়ে সে নিজের বিপদ ডেকে আনতে পারবে না। তো এরপরে দেখা যায় সেদিন জুডি আবারও স্ট্যানের সাথে জেলে দেখা করতে আসে। তবে আজকে জুডির সাথে বব নামের একজন স্মাগলার ছিল। জুডি আর ববের হাবভাব স্ট্যানের মোটেও ভালো লাগে না। সে ধারণা করে আর কিছুদিন জেলে থাকলে জুডি নিশ্চয়ই তার হাত থেকে ফসকে যাবে, তাই সে রেকে সাহায্য করতে রাজি হয়ে যায়। বিনিময়ে রেও তাকে সাহায্য করবে। তো দুজনে মিলে একটা পারফেক্ট প্ল্যান বানিয়ে ফেলে। প্রথমে স্ট্যান ডাক্তার ওয়াগনারের গাড়ির কাঁচ ভেঙে দেয়। এরপরে রে চেক আপে যাওয়ার ছলে ডাক্তারকে বলে তিনি যেন গাড়িটা গ্যারেজে পাঠিয়ে দেন। রে সেটা ভালো করে সারিয়ে রাখবে। যদিও গাড়ি ঠিক করার আড়ালে রের অন্য প্ল্যান ছিল। সে গাড়ির ডিকির ভেতরে একটা সিক্রেট চেম্বার তৈরি করে, যাতে তার ভেতরে ঢুকে সে পালাতে পারে। যাই হোক, এরপরে আসে সেই কাঙ্ক্ষিত দিনটি। প্ল্যান অনুসারে স্ট্যান রান্নার সময়ে খাবারের ভেতরে ম্যাজিক মাশরুম মিশিয়ে দেয়। অন্যদিকে যাতে এই খাবার খেতে না হয়, তাই রে ডাক্তার ওয়াগনারের কাছে চেক আপে চলে যায়। এ সময় স্ট্যান জেলের সব কয়েদিকে ম্যাজিক মাশরুম মেশানো খাবার খাইয়ে দেয়। তখনই শুরু হয় আসল ম্যাজিক। খাবার খাওয়া সব কয়েদি কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। সবাই বিষাক্ত মাশরুমের প্রভাবে পাগলামি শুরু করে। সবাই যখন হাম পাগল নেহি হ্যায় ভাইয়া হামারা দেমাগ খারাপ হ্যায় এই গানের তালে নাচানাচি করছিল, স্ট্যান তখন নিজেই নিজের হাত কেটে ফেলে।
যাতে সেও হাসপাতালে চেক আপ করতে যেতে পারে। তো স্ট্যানও রেয়ের কাছে হাসপাতালে চলে আসে। ততক্ষণে জেলের গার্ড এবং মেডিকেল স্টাফদের কাছে কয়েদিদের পাগলামির রিপোর্ট চলে যায়, তাই তারা হাসপাতাল রেখে জেলে ছুটে যায়। আর রেও ফাঁকা পেয়ে সেই সুযোগে নিজের হাতকড়া খুলে সোজা দৌড়ে ডাক্তার ওয়াগনারের গাড়ির ডিকির ভেতরে ঢুকে পড়ে। একটু পরে ডাক্তার ওয়াগনার গাড়ি নিয়ে বের হয়। গেটে গার্ড গাড়ির ডিকি খুলে চেক করে, কিন্তু রেকে তারা দেখতে পায় না, কারণ রে ততক্ষণে সেই সিক্রেট চেম্বারের ভেতর ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ পরে ডাক্তার তার বাড়িতে নেমে গেলে রেও গাড়ির পেছনের সিট কেটে সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, রে পালানোর পরে সোজা তার বন্ধু এভার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এভার সাথে টুকটাক কথা হবার পরে রে তার মেয়ে হান্নার সাথে দেখা করার কথা জানায়। এভা পরামর্শ দেয় হান্নার সাথে রেয়ের দেখা না করাই ভালো, কারণ হান্না এখন নতুন করে নিজের জীবন সাজিয়ে নিয়েছে। এমনকি সে তার বাবার নামের পদবি বাদ দিয়ে এখন হান্না কিম পরিচয়ে হাইটেক সিকিউরিটিতে চাকরি করে। কিন্তু সব শুনেও রে এভার নিষেধ অমান্য করে সোজা হান্নার সামনে গিয়ে উপস্থিত হয়। হান্না বাবাকে সেই ছোটবেলায় শেষবারের মতো দেখেছিল। দীর্ঘ 17 বছর পরে বাবাকে দেখে সে বেশ হকচকিয়ে যায়। বাবার প্রতি হান্নার অনেক আক্রোশ ছিল, কারণ বাবার জন্যই তো তার মাকে মরতে হয়েছিল। তবুও রে মেয়েকে কনভিন্স করে তার সাথে কথা বলতে একটা জায়গায় বসে। কিন্তু রেয়ের ইমোশনাল কথাবার্তা হান্নার ভালো লাগছিল না, কারণ ছোটবেলায় একবার হান্না রেয়ের সাথে জেলে দেখা করতে গেলে রে তার সাথে তখন দেখা করেনি, তাই হান্না সেই অভিমানে সেখান থেকে চলে যায়। তবে রে হান্নাকে ফলো করতে করতে হান্নার অফিসে ঢুকে পড়ে, আর তখন সে হান্নাকে তার পুরনো বন্ধু রজারের সাথে দেখতে পায়। এ হলো সেই রজার যে রেয়ের সাথে প্রতারণা করেছিল, যার জন্য রেয়ের স্ত্রী মারা গিয়েছিল। এমনকি তার জন্যই তো রে এত বছর ধরে জেল খাটছে। আর সেই রজারের সাথেই নিজের মেয়েকে দেখে রে হতভম্ব হয়ে যায়। তবে পরে সে জানতে পারে রজার এখন অনেক বড় একটা সিকিউরিটি কোম্পানি খুলেছে, আর হান্না মূলত সেখানেই চাকরি করে। অন্যদিকে তখন দেখা যায় রেয়ের মিসিং কেসের দায়িত্ব পেয়েছে আব্বাসি নামের একজন FBI এজেন্ট। আব্বাসি এভার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কারণ এভা পার্সোনালি রেয়ের লয়ার ছিল। কিন্তু চতুর এভা আব্বাসিকে ভূগোল বুঝিয়ে দেয় যে সে কিছুই জানে না, তবে হতে পারে পিকারুটস গ্যাংয়ের ভয়েই রে জেল থেকে পালিয়েছে। এমনটা বুঝিয়ে এভা ব্যাপারটা কাটিয়ে দেয়। এরপরে দেখা যায় আব্বাসি একটা আগুন লাগা গাড়ির সামনে গিয়ে পৌঁছেছে। এটি মূলত ডাক্তার ওয়াগনারের গাড়ি, যেটা নিয়ে রে পালিয়েছিল। রে এভাকে দিয়ে গাড়িতে একটা বেওয়ারিশ লাশের ব্যবস্থাও করেছিল। এরপরে তারা গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যাতে করে মনে হয় রে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে গাড়িতে আগুন লেগে পুড়ে মারা গিয়েছে। এরপরে এভা লিও নামে রেয়ের নতুন আইডি কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয়। তো নতুন জীবন পাওয়ার পরে রেয়ের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় রজারের উপরে প্রতিশোধ নেওয়া এবং হান্নাকে তার কাছ থেকে সরিয়ে আনা। কিন্তু হান্না তো রেয়ের সাথে কথাই বলবে না, তাই রে চিঠি লিখে হান্নাকে তার সমস্ত না বলা কথাগুলো জানিয়ে দেয় এবং তাকে কনভিন্স করার চেষ্টা করে। আর এখানেই মূলত এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতে রেকে দেখা যায় জেল থেকে পালিয়ে আসার পরে নতুন পরিচয়ে সে প্রায় 6.5 বছর কাটিয়ে দিয়েছে। অন্যদিকে হান্নাকে দেখা যায় সে তার বস রজারের স্পাই হয়ে কাজ করছিল। হান্না অন্য আরেকটি কোম্পানির সিকিউরিটি অফিসার কেটের সাথে ভাব জমায়। তারপরে তাকে একটা বই গিফট করে। কেট বইটা নিয়ে তার অফিসে যায়। সেই বইয়ের ভেতরে আবার স্পাই ক্যামেরা লাগানো ছিল, আর সেই ক্যামেরার মাধ্যমে হান্নার সব পাসওয়ার্ড জেনে যায়। তারপরে সে সিস্টেম হ্যাক করে ভল্ট রুমে যায় এবং প্রায় $2 মিলিয়ন সোনার বার চুরি করে নিয়ে আসে। তো সেই চুরি হওয়া সোনাগুলো রজার সেই সিকিউরিটি কোম্পানির মালিকের কাছেই আবার নিয়ে যায়। এরপরে বলে, আপনার কোম্পানির ভল্ট যথেষ্ট সিকিউর না, তাই আপনাদের সব মূল্যবান জিনিসপত্র আমাদের SLS ভল্টে রাখুন। এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভল্ট। এই বলে সে লোকটিকে কনভিন্স করে চলে যায়। এদিকে রেকে তখন দেখা যায় সে রজারের SLS ভল্টে চুরি করার জন্য টিম গোছানোর প্ল্যান করছিল। প্রথমেই সে নিজের টিমে স্ট্যানকে জয়েন করানোর কথা ভাবে, যদিও স্ট্যান এখন চুরি চামারি ছেড়ে দিয়েছে। আর জুডিও তার লাইফে এখন নেই। জুডি ববের সাথে নতুন জীবন শুরু করেছে, তাই সবকিছু ছেড়ে দিয়ে স্ট্যান এখন একটা কনফিকশনারি চালায়। রে একদিন স্ট্যানের দোকানে গিয়ে হাজির হয়। স্ট্যান রেকে দেখেই বুঝতে পারে সে কোনো খারাপ মতলব নিয়ে এসেছে, তাই সে রেকে স্পষ্ট না করে দেয়। কিন্তু যখন সে জানতে পারে রে $7 বিলিয়ন বা $700 কোটি ভল্ট লুট করার প্ল্যান করছে, তখনই স্ট্যানের মাথা ঘুরে যায় আর সে রের প্ল্যানে যোগ দিয়ে ফেলে। রে স্ট্যানকে SLS ভল্টের সিকিউরিটির ব্যাপারে টুকটাক তথ্য দিচ্ছিল। এই যেমন ভল্টের নিচে স্টিল আর কনক্রিট দিয়ে ঢালাই করা, তাই তারা চাইলেও নিচ থেকে ড্রিল করে সেখানে ঢুকতে পারবে না। ভল্টের 3টে দরজা রয়েছে, সেগুলোও খুব শক্তিশালী কবাল্টের তৈরি। এমনকি ভল্টের মেইন দরজায় ঢোকার আগে আরও একটা দরজা আছে, সেটাতে আবার বায়োমেট্রিক সেন্সর বসানো। তাছাড়া সেখানকার গার্ডরাও মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। কিন্তু এত কিছু জেনেও তবুও তারা সেখানে চুরি করার রিস্কটা নেবে, কারণ সেখানে পৃথিবীর অন্যতম 3 জন ধনী মানুষ, যাদেরকে একসঙ্গে দ্য ট্রিপলেট বলা হয়, তাদের আনরেজিস্টার্ড $700 কোটি বন্ড আসতে চলেছে। আর এসব বন্ডের কোনো সরকারি নথিপত্র নেই, তাই এই বন্ডগুলো যদি রেরা চুরি করে
তাহলে তাদেরকে আইনি কোনো জটিলতায় পড়তে হবে না। পাশাপাশি এগুলো বিক্রি করে ইজিলি তারা $700 কোটি হাতিয়ে নিতে পারবে। তাই বড় কিছু পাওয়ার জন্য বড় রিস্ক নিতে তারা প্রস্তুত হয়ে যায়। তবে এই চুরির জন্য তাদের আরও কিছু লোকের প্রয়োজন। তাই তারা এবার জুডি আর ববের সাথে যোগাযোগ করে। জুডি আর বব এখনো একসাথেই থাকে, পাশাপাশি ছোটখাটো কিছু চুরি চামারি করে দিন কাটায়। এত বড় চুরির অ্যামাউন্ট শুনে তারাও রাজি হয়ে যায়। এরপরে রে এভার সাথে দেখা করে তাকেও নিজের প্ল্যানের ব্যাপারে জানায়। এভা তখন নিশ্চয়তা দেয় সে সিকিউরিটি সামলাবে। এভা এখানে রেকে তার সিক্রেট একটা চেম্বারে নিয়ে যায়, যেখানে দেখা যায় এভা অনেকগুলো গান সংগ্রহ করে রেখেছে। যাই হোক, টিমের সর্বশেষ মেম্বার হিসেবে তারা রে এর পরিচিত একজন গ্যারেজ মেকানিককে জয়েন করায়, যার নাম হলো রয়। গ্যারেজ মেকানিক হলো গাড়ির ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। যাই হোক, অবশেষে তাদের টিম কমপ্লিট হয়ে যায়। কিন্তু এসএলএস ভল্টে চুরির প্রস্তুতির জন্য তাদের অনেক টাকার প্রয়োজন ছিল। তাই তারা এই টাকার জন্য একটা ছোট্ট চুরির প্ল্যান করে। তারা একটা ডায়মন্ড শপে একদম দিনে দুপুরে চুরি করবে বলে সিদ্ধান্ত নেয়। যদিও সেখানে প্রায় 400 সিসি ক্যামেরা আর আন্ডারকভার গার্ড ছিল, তবুও তারা সেসব ফাঁকি দিতে একটা দারুণ প্ল্যান বানায়। প্রথমে তারা সবাই ছদ্মবেশে শপের আশেপাশে অপেক্ষা করতে থাকে। এরপরে জুডি হাঁটার ছলে সেখানে যত ডাস্টবিন আছে সবগুলো ডাস্টবিনে টিয়ার শেল ফেলে আসে। একটু পরেই টিয়ার শেল ব্লাস্ট করলে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ফলে ক্যামেরা আর গার্ড কেউই তাদের আর দেখতে পায় না। তখন তারা মাস্ক পরে গার্ডদের ইলেকট্রিক শক দিয়ে কাবু করে, আর তারপর তারা ডায়মন্ডের জুয়েলারিগুলো চুরি করে। চুরি শেষে রে সবাইকে নির্দেশ দেয় এখনই পালানোর জন্য। কিন্তু ববের একটা ডায়মন্ডের ব্রেসলেটের উপর লোভ জন্মায়, তাই সে নির্দেশ অমান্য করে ব্রেসলেটটা চুরির চেষ্টা করে। তখনই একজন গার্ড এসে ববের হাতে গুলি চালিয়ে দেয়। যদিও শেষ মুহূর্তে জুডি এসে গার্ডদের গুলি করে ববকে বাঁচিয়ে নিয়ে পালাতে সক্ষম হয়। অন্যদিকে হান্না এবং আরো 2 জন স্টাফকে রজারের অফিসে দেখা যায়। রজারের সিনিয়র স্টাফ এন্ড্রু পেনড্রাইভ সহ হাতে নাতে ধরা পড়েছে। অভিযোগ এসেছে এন্ড্রু এই পেনড্রাইভের মাধ্যমে ইনফরমেশন চুরি করে বাইরে সাপ্লাই করে। যদিও এটা মূলত হান্নারই প্ল্যান ছিল। সেই পেনড্রাইভটা এন্ড্রুর ব্যাগে রেখে তাকে ফাঁসিয়েছিল, যাতে কিনা হান্না এন্ড্রুর সিনিয়র পজিশনটা পায়। আর শেষ পর্যন্ত ঠিক সেটাই হয়। রজার হান্নাকে সিনিয়র ভিপি পজিশনে প্রমোশন দিয়ে দেয়। ফলে হান্না কোম্পানির আরো অনেক বেশি অ্যাক্সেস পেয়ে যায়। এরপর সিন শিফট হয়ে দেখা যায় হান্না রে এর সাথে দেখা করতে গিয়েছে। হান্না বাবাকে তার প্রমোশনের ব্যাপারে জানায়। রেও হান্নাকে তার বন্ড চুরির প্ল্যানের কথা বলে, কিন্তু হান্না এসব শুনে রেকে বারণ করে দেয়, কারণ এই বন্ডের সাথে অনেক পাওয়ারফুল লোকেরা জড়িত। রে কোনোভাবেই তাদের হাত থেকে বাঁচতে পারবে না। তারা রেকে যে কোনোভাবে মেরে ফেলবে। যদিও হান্না নিজের ক্যারিয়ারের জন্য চিন্তিত ছিল, কারণ তার বাবা এই চুরিটা করলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাছাড়া রিসেন্টলি হান্না জানতে পেরেছে সে প্রেগনেন্ট, আর এই অবস্থায় সে এরকম বড়সড় একটা ঝামেলা ফেস করতে চাইছিল না। তবে মেয়ের কথাকে অগ্রাহ্য করে রে শাহরুখ খানের ডায়লগ মেরে বলে, ডন কো পাকাড়না মুশকিল হে নেহি না মুমকিন হ্যায়। ওরা চাইলেও আমাকে ধরতে পারবে না। তবুও হান্না বাবাকে আরো একবার সাবধান করে দেয়। তখন রে বলে সে গত 7 বছর ধরে এই চুরিটার জন্য অপেক্ষা করে আছে, তাই এখন আর সে পিছু উঠতে পারবে না। চিন্তিত হান্না তখন বাবার কাঁধে মাথা রেখে নিকট ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করতে থাকে। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে এপিসোড 4 এর শুরুতে আমরা এফবিআই এজেন্ট আব্বাসি এবং তার সহকর্মী এজেন্ট টবিকে দেখতে পাই। টবি আব্বাসিকে জানায় রিসেন্টলি চুরি যাওয়া ডায়মন্ড শপ থেকে তারা যেসব এভিডেন্স পেয়েছে সেগুলোর ভেতরে একটা বুলেট সেল থেকে তারা এভার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। এটা শুনে আব্বাসি দ্রুত তার বস এজেন্ট গফের রুমে যায় আর জিজ্ঞেস করে সে এত বড় কথাটা তাকে জানালো না কেন। এজেন্ট গফ বলে আব্বাসি হালকা ঘাড়তারা আছে, আবার এভার সাথে আব্বাসির পুরনো ঝামেলাও আছে। মানে ওই যে 7 বছর আগে রে এর জেল পালানোর কেসে তো আব্বাসি ইনভেস্টিগেশন করেছিল, আর সেইবার আব্বাসি এভাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এভা আব্বাসির সাথে যথেষ্ট রুড ব্যবহার করেছিল, এবং এজেন্ট গফ সেই ব্যাপারে ভালো করেই জানত। তাছাড়া এভা একজন রেপুটেড লয়ার, তাই তার বিরুদ্ধে এই সামান্য প্রমাণ নিয়ে চুরির অভিযোগ আনা যাবে না। কিন্তু আব্বাসি এই ব্যাপারে জানতে পারলে তো সে সাথে সাথেই এভার পেছনে লেগে যেত। এই জন্যই মূলত গফ আব্বাসিকে এই ব্যাপারে জানায়নি। যাই হোক, ব্যাপারটা নিয়ে গফ আর আব্বাসির বেশ কথা কাটাকাটি হয়। অন্যদিকে এভা আর রেকে দেখা যায় তারা চুরি করে আনা জুয়েলারিগুলো নিয়ে আলোচনা করছিল। রে এভাকে জুয়েলারিগুলো দেয় সেগুলো বিক্রি করে টাকা নিয়ে আসার জন্য। সেই সাথে রে এভাকে তার গানটাও ফিরিয়ে দেয়। এভা জুয়েলারিগুলো নিয়ে একজন ক্লায়েন্টের কাছে যায়, সাথে করে সে ববকেও নিয়ে যায়। জুয়েলারিগুলো $4 লাখ বিক্রি হয়। তারপরে সে টাকাগুলো রে এর ওয়ার্কশপে নিয়ে আসে। রে টাকা দেখে খুব খুশি হয়। এই টাকা দিয়ে তারা এসএলএস ভল্টে চুরির জন্য সমস্ত অ্যাক্সেসরি কিনতে পারবে এবং পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। তো এরপরে এভাকে এসএলএস ভল্টের বিল্ডিং এ পাঠানো হয়। এই বিল্ডিং এ এসএলএস ভল্ট ছাড়াও আরো অনেক অডিটোরিয়াম, মিউজিয়াম, ক্লাব এবং অফিস ছিল। এভা সেখানে গিয়ে এসএলএস এর উপরের তলায় অফিস বানানোর জন্য ভাড়া নেয়, যাতে তারা এখানে বসে নিশ্চিন্তে চুরিটা করতে পারে। এরপরে সিন শিফট হয়ে আব্বাসিকে দেখা যায়।
তখন তার কাছে FBI থেকে ফোন আসে এবং জানানো হয় এভাকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আব্বাসি তখন দ্রুত ব্যুরোতে ফিরে আসে। এজেন্ট গফ এভাকে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে এভা একদম স্বাভাবিকভাবে বলে গত মাসে তার 2টা গান চুরি হয়েছে। সেই গান দুটো চুরির কমপ্লেইনও করেছে। এভা তার প্রতিটি গানে নিজের হাতেই বুলেট লোড করত। তাই হতে পারে তার বাড়ি থেকে চুরি করে আনা গান দিয়েই কেউ হয়তো ওই ডায়মন্ড শপে চুরি করেছে। তাই এই ক্ষেত্রে এভা এই অপরাধের জন্য কোনোভাবেই দায়ী না। এজেন্ট গফ তখন থানায় যাচাই করে দেখে সত্যিই এভা গত মাসে গান চুরির কমপ্লেইন করে রেখেছে। তাই আর কোনো সন্দেহ না করেই তারা এভাকে ছেড়ে দিতে বাধ্য হয়। চলে আসার সময়ে এভা এক পলক আব্বাসির দিকে তাকায়, তারপরে ফিরে এসে রেকে পুরো ঘটনা খুলে বলে। এই কেসের পিছনে আব্বাসি রয়েছে এটা জানতে পেরে তারা বেশ উদ্বিগ্ন এবং সতর্ক হয়ে যায়। অন্যদিকে আব্বাসিকে আবারও তার ভুল থিওরির জন্য দোষারোপ করা হয়, কারণ আব্বাসির কথাতেই তো এভাকে ব্যুরোতে ডাকা হয়েছিল। বস আব্বাসিকে এই কেস থেকে সরিয়ে দেয় এবং নির্দেশ দেয় সে যেন আর এই কেস নিয়ে কোনো রকম মাথা না ঘামায়। এরপরে সিন শিফট হয়ে আবারও রে আর তার টিমকে দেখা যায়। তারা চুরির ব্যাপারে প্ল্যান বানাচ্ছিল। তাদের কাছে SLS এর ব্লুপ্রিন্ট ছিল না, তাই রয় বেশ কিছু ট্র্যাকার তৈরি করে। তারপরে সেই ট্র্যাকারগুলো কমোড এবং বেসিনের পাইপলাইনে এবং ভেন্টিলেটরের ভেতরে ফেলে দেয়। ফলে তারা পুরো বিল্ডিং এর এক্সাক্ট মাপটা পেয়ে যায়, এমনকি পুরো ব্লুপ্রিন্ট তারা ডিটেক্ট করে ফেলে। আর এভাবে তারা SLS ভল্টের প্রতিটা সিকিউরিটির অ্যাক্সেস পয়েন্ট, এক একটা থেকে এক একটা দূরত্ব, লোকেশন, অ্যালার্ম সবকিছুরই ডিটেক্ট করতে পারবে। সো তাদের কাজটা এভাবে আরো সহজ হয়ে যায়। যাই হোক, FBI ব্যুরো থেকে আব্বাসিকে তো এভার কেসে ইনভেস্টিগেশন করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারপরও সে সিক্রেটলি এভার বাড়ির উপরে নজর রাখছিল। তখন হঠাৎ সে ববকে এভার বাড়িতে যেতে দেখে তার ফটো তুলে নেয়। পরে এই ফটো অ্যানালাইসিস করে সে ববের কেস রেকর্ডগুলোর ব্যাপারে জানতে পারে। পাশাপাশি ববের বউ হওয়ায় সে জুডির ব্যাপারেও জেনে যায়। তারপরে আব্বাসি এবং তার সহকর্মী জুডি আর ববের সাথে স্ট্যানকেও দেখে ফেলে। আর এবার শুরু হয় আসল খেলা। আব্বাসি স্ট্যানের প্রোফাইল ঘাঁটতে গিয়ে জানতে পারে স্ট্যান জেলে রে এর সাথে একই সেলে থাকতো। আবার জেলে স্ট্যানের সাথে বব আর জুডি দেখা করতে আসতো। এই বব আবার গতদিন এভার সাথে দেখা করেছে। আর এভা তো ছিল রে এর লয়ার। তার মানে পুরো সার্কেলে সে একই বিন্দুতে মিলে যাচ্ছে। আব্বাসি মোটামুটি আন্দাজ করে ফেলে এরা সবাই মিলে বড় কিছু করার প্ল্যান করছে। সেই সাথে সে এটাও সন্দেহ করে হয়তো রে বেঁচে আছে, না হয় তার কোনো পার্টনার এই টিমটাকে লিড করছে। আর এই খোঁজ পাওয়ার জন্য সে এভাকে হাত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এভা যে জিনিস, তাই তাকে হাত করার জন্য তো আগে তার কোনো একটা দুর্বলতা খুঁজে বের করতে হবে। আর এই জন্য আব্বাসি এভাকে ফলো করে একটা ক্লাবে যায়। কিন্তু সেখানে গিয়ে উল্টো আব্বাসি আরো ফেসে যায়, কারণ আব্বাসিকে ফাঁসানোর জন্য এটা এভার একটা ফাঁদ ছিল। সে আব্বাসির পকেটে ড্রাগ রেখে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। ফলে হেনস্থার শিকার হয়ে আব্বাসি এভার উপর আরো প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এরই মধ্যে আব্বাসি জানতে পারে এভা স্পেন থেকে পালিয়ে এখানে এসেছিল। এভার সাথে তার ন্যানিও এসেছিল। এভা এখানকার নাগরিকত্ব পেলেও তার ন্যানি এখনো এখানকার নাগরিকত্ব পায়নি। সুতরাং তাদের মধ্যে এখনো একজন অবৈধ অভিবাসী। তাই আব্বাসি এভার ন্যানিকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। তারপরে এভাকে কথা বলার জন্য একটা জায়গায় ডাকে। আব্বাসি এভাকে চয়েস দেয়, হয় সে আব্বাসিকে তার টিমের ব্যাপারে সব সময় তথ্য দিয়ে হেল্প করবে, অন্যথায় আব্বাসি এভার ন্যানিকে স্পেনে আবারও ফেরত পাঠিয়ে দেবে। কোনো উপায় না পেয়ে এভা এবার আব্বাসির প্রথম শর্ত মেনে নেয় এবং তাকে রে আর তার টিমের সব তথ্য দেওয়ার ব্যাপারে রাজি হয়ে যায়। তার মানে বোঝাই যাচ্ছে সামনে রে এর প্ল্যানে বড় কোনো ঝামেলা ঘটতে চলেছে। আর এই টান উত্তেজনার মধ্য দিয়ে এপিসোড 4 এখানেই শেষ হয়। এপিসোড 5 এর শুরুতে দেখা যায় চুরি করতে তাদের আর 5 দিন বাকি আছে। রে টিম মেম্বারদের নিয়ে প্ল্যান গোছাচ্ছিল এবং তাদেরকে SLS ভল্টের পুরো ডিটেলস দিচ্ছিল। প্রথমে রে জানায় গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে একটা আর্ম ট্রাক SLS এর ভেতরে যায়, তাই তারা প্রথমে ওই ট্রাকটা ক্লোন করবে। তারপরে সেই ট্রাকের ভেতরে করে তারা SLS এর ভেতরে পৌঁছাতে পারবে। কিন্তু এরপরের কাজগুলো মোটেও সহজ ছিল না, কারণ এখানে দুটো লিফট আছে। একটা লিফটে সকলের প্রবেশ নিষেধ। এই লিফট দিয়ে শুধুমাত্র মালামাল ওঠানামা হয়, তাও আবার অত্যন্ত সিকিউরিটির সাথে। আর অন্য লিফটটা শুধুমাত্র ক্লায়েন্টের চলাচলের জন্য ব্যবহৃত হয়। এছাড়া সেখানে 24 ঘন্টা ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয়। তো লিফট দিয়ে ভল্টের এরিয়ায় পৌঁছানোর পরে একটা করিডোর পাওয়া যাবে। করিডোরের প্রথম দরজা খোলার জন্য একটা কার্ড লাগে। কার্ড ইউজ করে করিডোরে ঢোকার পর সেখানে থাকা বায়োমেট্রিক সেন্সরগুলো রজারের হাঁটার স্টাইলকে ডিটেক্ট করে। তাই রজার বাদে অন্য কেউ যদি সেখানে ঢোকে তাহলেই অ্যালার্ম বেজে উঠবে আর সে গার্ডদের হাতে ধরা পড়ে যাবে। এরপর করিডোর পার হলে মেইন সিকিউরিটি সিস্টেম পাওয়া যাবে। সেখানে একটা স্ক্যানারে রজারের ফেস ডিটেক্ট করবে, একটাতে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করবে এবং আরেকটাতে কোড বসাতে হবে। আর এই কোডটা বসালে সিস্টেমের টেম্পারেচার মনিটর বন্ধ হবে। কিন্তু সমস্যা হলো রজার প্রত্যেকবার এই কোডটা চেঞ্জ করে, ফলে সে ছাড়া আর কেউই এই কোডটার ব্যাপারে জানতে পারে না।
আর এই জন্যই রজারের এসএলএস ভল্ট পুরো দুনিয়ার সবচেয়ে সিকিউরড ভল্ট। কিন্তু এরপরও রে এর একটা বিকল্প উপায় তৈরি করে রেখেছে। যেহেতু হান্না এসএলএস এর সিকিউরিটির দায়িত্বে আছে, তাই সে হান্নাকে দিয়ে সিকিউরিটি সিস্টেমে একটা বাগ সৃষ্টি করে রেখেছে, যার মাধ্যমে কিছু সময়ের জন্য তারা টেম্পারেচার সেন্সর বন্ধ করে রাখতে পারবে। আর এই পর্যন্ত যদি তারা তাদের কাজ কোনোভাবে সম্পন্ন করতে পারে, তাহলেই তারা ভল্টে পৌঁছাতে পারবে। আর তখন তারা সেই আর্ম ট্রাকে সমস্ত বন্ড চুরি করে বেরিয়ে আসতে পারবে। তো যাই হোক, এদিকে দেখা যায় দ্য ট্রিপলেট গ্রুপের একজন রজারের এসএলএস ভল্টের সিকিউরিটি চেক করার জন্য এসেছে। এখানকার সিকিউরিটি দেখে সে তাদের বন্ড এখানে রাখতে রাজি হয়। পাশাপাশি সে তাদের একটা পার্টিতে রজারকে ইনভাইট করে। রজার ইনভাইটেশন পেয়ে তাদের পার্টিতে জয়েন করতে যায়। আর এই সুযোগে রে রজারের বাড়িতে ঢোকে। এরপরে সে একটা গ্লাস থেকে রজারের ফিঙ্গারপ্রিন্ট তুলে নেয়। তারপরে রজারের আইলেন্সে কোনো একটা কেমিক্যাল দিয়ে সেফলি চলে আসে। অন্যদিকে দ্য ট্রিপলেট গ্রুপ রজারের সাথে প্রাইভেটলি মিটিং করে। তারা জানায় সরকার তাদের উপরে সব সময় নজর রাখছে, তাদের প্রতিটা ট্রানজেকশন খতিয়ে দেখছে। তাই তাদের পক্ষে বেশি দিন এই $700 কোটি অবৈধ বন্ড লুকিয়ে রাখা সম্ভব না। এজন্য তারা রজারকে দায়িত্ব দেয় এই বন্ডগুলোকে যেভাবেই হোক সে যেন টাকায় কনভার্ট করার ব্যবস্থা করে। কিন্তু রজার এত বড় রিস্ক নিতে চাইছিল না, কারণ রাতারাতি এত বড় অ্যামাউন্টকে অর্থে কনভার্ট করা প্রায় অসম্ভব। তবুও তারা রজারকে প্রেসার দিতে থাকে এই কাজটা করে দেওয়ার জন্য। তাই উপায় না পেয়ে রজারও তাদের অর্ডার মেনে নেয়। বাড়ি ফিরে রজার আরেকটা ধাক্কা খায়। আননোন নাম্বার থেকে কেউ একজন তাকে ফোন দিয়ে বলে, তোমার কোনো কিছুই সিকিউর না, না তোমার ফ্যামিলি, না তোমার আইডেন্টিটি, আর না তোমার মূল্যবান ভল্ট। এই ফোন কল পাওয়ার পরে রজারের মাথা ঘুরে যায়। সে আবারও তার সকল সিকিউরিটি সিস্টেমকে চেক করে দেখে এবং জানতে পারে টেম্পারেচার সিস্টেমে কিছু বাগ রয়েছে। রজার তাই দ্রুত সিস্টেম আপডেট করার নির্দেশ দেয়। ততক্ষণে আবার রজার আরেক সমস্যায় পড়ে। রে যেহেতু তার আই লেন্সে কোনো একটা কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, তাই সে লেন্স ইউজ করায় তার চোখে জ্বালা করতে শুরু করে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে। তাই রজার তখন একজন আই স্পেশালিস্টের কাছে যায়। আর এই আই স্পেশালিস্ট হলো স্ট্যান। সে চোখের ডাক্তার সেজে রজারের ফেসকে ডিটেক্ট করে নেয়, যাতে করে তারা ভল্ট পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু এত কিছু করার পরেও তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যায়, কারণ টেম্পারেচার সিস্টেমের বাগ ঠিক হয়ে যাওয়ায় তারা ভল্ট রুমে এখন আর পৌঁছতে পারবে না। দীর্ঘ 7 বছর ধরে বানানো প্ল্যান ব্যর্থ হয়ে যাবে, এটা রে মেনে নিতে পারছিল না। সে ক্ষোভে রজারকে খুন করতে চলে যায়। কিন্তু শেষ মুহূর্তে তার মাথায় একটা নতুন প্ল্যান আসে। তাই সে রজারকে না মেরেই ফিরে আসে। জুডির বাবা একজন বিখ্যাত কেমিস্ট ছিল, আর বাবার এই গুণটা জুডিও পেয়েছিল। তাই সে যে কোনো ধরনের বোম তৈরিতে এক্সপার্ট ছিল। রে জুডিকে দিয়ে একটা বোম বানায়। তারা প্ল্যান করে নিউ ইয়র্ক শহরে একটা ঘূর্ণিঝড় হতে চলেছে, তো এই ঝড়টাকে তারা কাজে লাগাবে। এখানে যে পানির আন্ডার টানেল সাবওয়ে স্টেশন আছে, সেটা অল্প বৃষ্টি হলেই ডুবে যায়। তো এখন যদি এত বড় ঝড়ের সৃষ্টি হয়, তাহলে তো পানিতে পুরো টানেল ভেসে যাবে। আর মজার ব্যাপার হলো, এই টানেলের একদম নিচেই এসএলএস এর ভল্টটা অবস্থিত। তাই তারা জুডির বানানো বোম দিয়ে যদি ভল্টের উপরের জায়গাটা উড়িয়ে দিতে পারে, তাহলে পুরো ভল্টে পানি ঢুকে যাবে। এতে করে এখানকার টেম্পারেচার সিস্টেমও অটোমেটিক নষ্ট হয়ে যাবে। ফলে তারা ইজিলি ভল্টের ভেতরে ঢুকে যেতে পারবে। তো প্ল্যান ঠিকঠাক করে তারা নিজেদের কাজগুলোর প্র্যাকটিসে লেগে পড়ে। অন্যদিকে এভা আব্বাসিকে দেওয়া তার প্রতিশ্রুতি মতো তাকে তথ্য দিয়ে দেয় যে এসএলএস এর বিল্ডিং এ কিছু একটা ঘটতে চলেছে। তাই আব্বাসিও এজেন্ট টবিকে নিয়ে সেই বিল্ডিং এর উপর নজর রাখতে চলে যায়। সেদিন রাতেই শুরু হয় সেই কাঙ্ক্ষিত ঝড়, আর রে তার টিম নিয়ে বেরিয়ে পড়ে দুনিয়ার সবচেয়ে সিকিউর ভল্টে চুরি করতে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে এপিসোড 6 এর শুরুতে দেখা যায় রে আর তার টিম একটা আর্মড কারে করে এসএলএস এর উদ্দেশ্যে রওনা হয়। এই আর্মড কারটা দেখতে হুবহু এসএলএস এর কারটার মতোই। যাবার পথে তারা জুডিকে আন্ডার টানেল সাবওয়ে স্টেশনে নামিয়ে দেয়। আর জুডিও টানেলের ভেতরে ঢুকে পড়ে, যাতে ভল্টের ঠিক উপরে সে বোম ব্লাস্ট করতে পারে। এদিকে রে এবং তার টিমের কারটা ইজিলি এসএলএস এর বিল্ডিং এ পৌঁছে যায়। ঢোকার পরে তারা ইলেকট্রিক শক, অজ্ঞান করার ইনজেকশন আর গ্যাস দিয়ে গার্ডদের ধরাশায়ী করে ফেলে। এরপরে তাদের আইডি কার্ড ইউজ করে লিফট পর্যন্ত পৌঁছে যায়। লিফট দিয়ে তারা ইজিলি করিডোর পর্যন্ত চলে যায়। আপনারা আগেই জেনেছেন করিডোরে বায়োমেট্রিক সেন্সর লাগানো আছে। এই সেন্সরগুলো রজারের হাঁটা চলার স্টাইলকে ডিটেক্ট করার পরেই পরবর্তী দরজা খুলে দেয়। তো এই সেন্সরকে ফাঁকি দেওয়ার জন্য তারা এবার সেই রকম একটা পদ্ধতি কাজে লাগায়। তারা প্রথমে করিডোরের ভেতরে মৌমাছি ছেড়ে দেয়। অসংখ্য মৌমাছির উড়াউড়িতে বায়োমেট্রিক সেন্সরগুলোতে বাগ সৃষ্টি হয়। সেগুলো সঠিকভাবে আর কোনো কিছুই ডিটেক্ট করতে পারে না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রে একটা স্যুট পরে নেয়, যাতে মৌমাছির কামড় খেতে না হয়। তারপরে এই স্যুট পরে একদম ইজিলি সে করিডোর পার হয়ে যায়। তবে এত কিছু যে ঘটছে, রজার তার বাড়িতে মনিটরের সামনে বসেও কিছুই বুঝতে পারছিল না। আসলে হান্না পুরো ভল্টের সিসিটিভি সিস্টেম নিয়ন্ত্রণ করছিল। সে জ্যামার ইউজ করে একটা ভিডিওকে লুপে চালিয়ে দিয়েছিল। তাই মনে হচ্ছিল ভল্টে সবকিছুই স্বাভাবিক আছে।
যাই হোক, রে করিডর পার হয়ে সিকিউরিটি সিস্টেমের সামনে এসে রজারের নকল ফেস মাস্কটা পরে সেন্সরের সামনে দাঁড়ায়। মাস্কটা যেহেতু পারফেক্টলি বানানো হয়েছিল, তাই সিস্টেম এটাকে রজার হিসেবে সিলেক্ট করে নেয় এবং পরবর্তী দরজা খুলে যায়। আর এবার শুধু বাকি থাকে সর্বশেষ এবং সবচেয়ে জটিল সিস্টেমেটিক দরজাটা। এটি মূলত সেই টেম্পারেচার সিস্টেম যেটার দরজা শুধুমাত্র একটা কোডের মাধ্যমেই খুলবে। তবে তাদের কাছে তো বিকল্প উপায় আছেই, তাই এবার শুধু জুডির জন্য তাদের অপেক্ষা। জুডি ঠিকঠাকভাবে টানেলের ভেতরে বোমটা ব্লাস্ট করতে পারলেই ভল্টের ভেতরে পানি ঢুকে যাবে এবং টেম্পারেচার সিস্টেম অফ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, টিম মেম্বাররা সবাই ভল্টের সামনে পৌঁছে গেলেও জুডি বোমটা ঠিকঠাকভাবে বসাতে পারছিল না, যার কারণে ভল্টের টেম্পারেচার বেড়েই যাচ্ছিল। আর এই টেম্পারেচার আরেকটু বেড়ে গেলেই রে এবং বাকিরা সেখানে আটকে পড়বে। তাই জুডিকে সাহায্য করার জন্য রয় দ্রুত টানেলের ভেতরে জুডির কাছে চলে যায়। পরিস্থিতি বুঝে রয় জুডিকে সেখান থেকে বের করে নিয়ে যেতে চাইছিল। তখন টানাটানির মাঝে জুডির হাত থেকে বিস্ফোরক কেমিক্যালটা পড়ে যায়, আর তখনই সেটা ব্লাস্ট করে। দুজনে দৌড়ে কোনো রকমে টানেল থেকে বেরিয়ে যায়। ততক্ষণে টানেল পানিতে ভরে যায় এবং ফাটল দিয়ে ভল্টের ভেতরে পানি ঢুকতে শুরু করে, ফলে তারা আরামসে ভল্টের ভেতরে ঢুকে যায়। এদিকে টেম্পারেচার সিস্টেম অফ হয়ে যাওয়ায় রজার সেটার নোটিফিকেশন পেয়ে একটু চিন্তিত হয়ে যায়। সে সাথে সাথে হান্নাকে কানেক্ট করে এই ব্যাপারে ইনফর্ম করে। হান্না রজারকে বোঝায় এটা সামান্য সফটওয়্যার ইস্যু, দ্রুতই সে এটাকে ঠিক করে ফেলবে। এ সময় রজারের ছেলে বাইরে যাওয়ার জন্য রজারকে ডাক দেয়, তাই রজার হান্নাকে বিশ্বাস করে তার হাতে সবটা ছেড়ে দিয়ে বাইরে চলে যায়। এরপর সিন শিফট হয়ে আমরা রে, এভা, স্ট্যান আর ববকে দেখতে পাই। স্ট্যান এবং বব দক্ষ হাতে ভল্টের দরজার লক ভেঙে ভল্ট খুলে ফেলে, আর তখনই বন্ডের বক্সগুলো তারা দেখতে পায়। বক্স খুলে শিওর হয়ে নেয় এগুলো আসল বন্ড কিনা। তারপরে তারা বক্সগুলো সরিয়ে একটা ট্রলির উপরে সাজিয়ে রাখতে শুরু করে। এদিকে এজেন্ট আব্বাসি আর টবিকে দেখা যায় তারাও একই বিল্ডিং এ এভার রেসপন্সের জন্য অপেক্ষা করছিল। আব্বাসি এভাকে একটা মেসেজ দিয়ে আপডেট জিজ্ঞেস করে। এভা কাজের ফাঁকে রিপ্লাই দিয়ে আব্বাসিকে 59 তলায় আসতে বলে। পাশাপাশি এভা ফেক গান ফায়ার দেখিয়ে আব্বাসিকে 59 তলা দেখিয়েও দেয়। তাই আব্বাসি টবিকে নিয়ে সেদিকে দৌড় লাগায়, কিন্তু 59 তলায় এসে আব্বাসি বুঝতে পারে এই সবই এভার ফাঁদ। সে মিথ্যা বলে আব্বাসিদের এখানে টেনে এনেছে। সেখানে সে কয়েকটা ডিভাইসও দেখতে পায়। মূলত এইসব রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়েই এভা ফেক গান ফায়ার দেখিয়েছিল। যাই হোক, আব্বাসি তো এমনিতে অনেক স্মার্ট ছিল। সে পাশের রুম থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছিল। আওয়াজ শুনে সে কাভার্ড বোর্ডটা ভেঙে ফেলে এবং রুমের মধ্যেই আরেকটা রুম দেখতে পায়। এই রুমটায় অনেকগুলো কম্পিউটার আর সিকিউরিটি সিস্টেম দিয়ে সাজানো ছিল। অ্যাকচুয়ালি এই রুমের সিস্টেমগুলো থেকেই এসএলএস ভল্টের সব ক্যামেরাকে কন্ট্রোল করা হচ্ছিল। আব্বাসি সহজেই সেটা বুঝে যায় এবং সে সব ইলেকট্রিক লাইনগুলো খুলে দিতে শুরু করে, ফলে এসএলএস এর সিসিটিভি সিস্টেমের ভিডিও লুপটা কেটে যায়। অন্যদিকে রজারকে তখন দেখা যায় সে তার ছেলের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ মনিটরে চোখ পড়তেই তার বাবা গো মাগো অবস্থা হয়ে যায়। রজার ক্যামেরায় দেখতে পায় কিভাবে তার ভল্টে লুটপাট চলছে, তাই সে দ্রুত বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে রজার চুরির ব্যাপারে জেনে গিয়েছে, এই ব্যাপারটা হান্না রেকে জানিয়ে দেয়। রে কিছুটা সতর্ক হয়ে যায় এবং নিজেদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেয়। এদিকে জুডিকে দেখা যায় সে বন্ডের বক্সগুলো চেক করে নেয় বন্ড ঠিকঠাক আছে কিনা। তারপরে সে বক্সগুলো লিফটে তুলে রয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু মাঝপথে হান্না একটা সাংঘাতিক কাজ করে। সে লিফট থেকে বন্ডের সবগুলো বক্স নামিয়ে একটা ফ্ল্যাটে ঢুকিয়ে নেয়। তারপরে নকল বন্ডের বক্সের উপরে আসল বন্ডের কয়েকটা পেপার সাজিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে এগুলো নকল বন্ড। তারপরে হান্না সেই নকল বন্ডের বক্সগুলো আবার লিফটে তুলে দেয়, আর এসব কিছু না জানা রয় সেই নকল বন্ডগুলোই কালেক্ট করে ট্র্যাকে তুলে নেয়। এদিকে রে, এভা, স্ট্যান আর ববকে দেখা যায় তারা রজারের শেষ একটা ভল্ট খোলার চেষ্টা করছিল। কিন্তু এই সময়ে বব তার মোবাইলে কানেক্ট থাকা সিসি ক্যামেরায় দেখতে পায় আব্বাসি আর টবি দৌড়ে বিল্ডিং এ ঢুকছে। এটা দেখে সে ভল্ট খোলা বাদ দিয়ে পালিয়ে যায়। তাই রে স্ট্যানকে নিয়েই লাস্ট ভল্টটা খুলে ফেলে, কিন্তু ভল্ট খুলতেই তাদের হাসি হাতে পরিণত হয়ে যায়, কারণ সেই ভল্টের মধ্যে আবার আরো একটা ভল্ট আছে। তারা ভেবে পায় না রজার আবার এখানে কি গুপ্তধন লুকিয়ে রেখেছে। লোভে পড়ে তারা এই ভল্টটাও খুলতে যাবে, ঠিক সেই সময় বব একটা চাল চালে। সে নিচে গিয়ে ভল্ট রুমের সিকিউরিটি অ্যালার্মটা বাজিয়ে দেয়, যাতে রে, স্ট্যান আর এভা ভল্ট রুমেই আটকে যায়, আর এই সুযোগে বব যাতে বন্ডগুলো নিয়ে পালিয়ে যেতে পারে। যদিও কিনা ঠিক সময়ের মধ্যেই রে এবং বাকিরা ভল্ট রুম থেকে পালিয়ে আসতে পেরেছিল। ববও ততক্ষণে জুডিকে নিয়ে রয়ের কাছে পৌঁছে যায়। তারপরে সে রয়কে মারতে শুরু করে। এক পর্যায়ে রয় ববকে গুলি চালাতে গেলে জুডি রয়কে গুলি করে মেরেই ফেলে। অন্যদিকে রে, স্ট্যান আর এভা বাইরে বেরোচ্ছিল, তখন রে হঠাৎ থেমে যায়। সে স্ট্যান আর এভাকে বাইরে বেরিয়ে যেতে বলে নিজে আবারও ভল্ট রুমের দিকে চলে যায়। স্ট্যান রে এর নির্দেশ মেনে বাইরে এসে দেখে বব আর জুডি মিলে রয়ের লাশটা লুকিয়ে ফেলছে। এই দৃশ্য দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে বব তাদের সাথে বেইমানি করেছে। বব সাথে সাথে স্ট্যানের উপরেও গুলি চালাতে শুরু করে। এ সময় জুডির আবার পুরনো প্রেম জেগে ওঠে। সে স্ট্যানকে বাঁচাতে একটা রড দিয়ে ববকে পেছন থেকে আঘাত করে।
এরপরে রডটা দিয়ে ববের গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে ববের দেহটা নিস্তেজ হয়ে গেলে জুডি সেখানেই বডিটা ফেলে রেখে সরে যায়। একই সময় বাইরে বেরিয়ে এভা দেখতে পায় সেখানে কেউ নেই, শুধু বন্ড ভর্তি ট্রাকটা পড়ে আছে। তবে সেও তো জানতো না এগুলো নকল বন্ড। এভা তাই দ্রুত ট্রাকে উঠে সেগুলো নিয়ে পালানোর চেষ্টা করে। তখন হঠাৎ সেখানে আব্বাসি আর টবি এসে রাস্তা আটকে দাঁড়ায়। আব্বাসি এখানে এভার উপরে গুলিও চালায়, তবে এভা তাদের পাত্তা না দিয়ে ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ববের দেহটা রাস্তাতেই পড়েছিল। এভা চাইলেই ট্রাকটা তার বডির উপর দিয়ে চালিয়ে দিতে পারত, কিন্তু লাস্ট মুহূর্তে সে এটা না করে পাশ কেটে সাই করে বেরিয়ে যায়। ঠিক তখনই আবার ববের জ্ঞান ফিরে আসে। ববের গলায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল, তাই ঠিক মতো শ্বাস নিতে পারছিল না। তাই বব পকেট থেকে একটা কলম বের করে সেটা গলার ভিতর ঢুকিয়ে দেয়। এতে জমাট রক্ত বের হয়ে আসে এবং বব শ্বাস ফিরে পায়। যাই হোক, এদিকে রে আবারও ফিরে গিয়ে রজারের অফিস রুমে ঢুকে। তারপরে রজারের ফেক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার লকার খুলে ভল্টের চাবিটা বের করে। এরপরে রে আবারও ভল্টের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন রজারের একজন লোক আসে এবং রে এর দিকে গান পয়েন্ট করে। ঠিক সেই মুহূর্তে হান্না এসে পেছন থেকে লোকটাকে মেরে সেন্সলেস করে ফেলে। হান্নাকে দেখে রে একটু বিচলিত হয়, কারণ হান্নার এখানে থাকাটা তাদের প্ল্যানের অংশ ছিল না। মূলত রে নিজের মেয়েকে কোনো বিপদের মধ্যে রাখতে চাইছিল না। হান্না এখানে কি করছে রে জিজ্ঞেস করলে হান্না বলে সে তাদের প্ল্যানটা চেঞ্জ করেছে। মূলত হান্নাও চায়নি তার বাবার সাথে দুনিয়ার এত এত পাওয়ারফুল লোকের সাথে শত্রুতা তৈরি হোক, তাই বাবাকে বাঁচাতেই হান্না সব বন্ড চুরি করে নিয়েছে। হান্না জানায় সেই বন্ডগুলো দ্য ট্রিপলেটের কাছে পৌঁছে দেবে। শুধু তাই না, এই অবৈধ বন্ডগুলো বৈধ করে তাদেরকে টাকায় কনভার্ট করবে। এক্ষেত্রে ট্রিপলেটের আরেকটা লাভ হবে, সেটা হলো তারা এই বন্ডগুলো চুরি হয়ে গিয়েছে এই অজুহাত দেখিয়ে ইন্স্যুরেন্সের টাকাও হাতিয়ে নিতে পারবে। আর এসবের কারণে তারা হয়তো আজকে রে এবং তার টিমের অপরাধকে ক্ষমা করে দেবে, তাদের হয়তো আর কোনো ক্ষতি করবে না। তবে হান্না চাইলে তো রেকে চুরির আগে এই চুরি করা থেকে আটকাতে পারত, কিন্তু সে এটা করেনি, কারণ বাবার মতো সেও রজারের উপর প্রতিশোধ নিতে চাইছিল। আর এজন্যই মূলত সে পরিচয় গোপন করে এত বছর ধরে রজারের কোম্পানিতে চাকরি করছিল। আর এভাবেই রজারকে পথে বসিয়ে সে নিজের এবং বাবার প্রতিশোধ সম্পন্ন করে। যাই হোক, নিজের কথাগুলো বলে হান্না সেখান থেকে বেরিয়ে যায়, আর রে আবেগে কিছুক্ষণ কান্নাকাটি করে। তারপরে সে আবারও রজারের ভল্টে ফিরে যায়। সে রজারের দ্বিতীয় ভল্টে একটা নেকলেস রেখে বেরিয়ে আসে। মূলত 24 বছর আগে রজার আর রে মিলে অকশন ক্লাবে যেসব জুয়েলারি চুরি করেছিল, এই নেকলেসটা সেই জুয়েলারিগুলোরই একটা ছিল। আর রে এই নেকলেসটা এখানে রেখে রজারকে বোঝাতে চাইছিল, দেখ বেটা, বাপেরও বাপ থাকে। আর এই টান টান সাসপেন্সের মধ্য দিয়েই এপিসোড 6 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 7 এর শুরুতে দেখা যায় এসএলএস ভল্ট থেকে পালিয়ে আসার পরে রে আর জুডির মাঝে তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রে জুডিকে সেফ প্লেসে পালিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু জুডি বলে সে বন্ড না নিয়ে কোথাও যাবে না। সেই সাথে সে রেকে জিজ্ঞেস করে বন্ডগুলো কোথায়। রে তখন আসল ব্যাপারটা গোপন করে উল্টো জুডির দিকেই প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, বন্ডগুলো সেফলি সরিয়ে আনার দায়িত্ব তো তোমার আর ববের উপরেই ছিল, তাই তুমিই ভালো জানো বন্ডগুলো কোথায়। ববের কথা ওঠাতে জুডি একটু হকচকিয়ে যায়। যেহেতু সেই ববকে মেরে এসেছে, তাই ববের কথা সে এড়িয়ে যেতে চাইছিল। তারপরেও দুজনেরই তর্কাতর্কি থামে না। জুডি সন্দেহ প্রকাশ করে বলে, ভল্টরুমের অ্যালার্ম বেজে ওঠার আগেই সেখানে এফবিআই এজেন্ট আব্বাসি কিভাবে চলে এলো? তার মানে নিশ্চয়ই আমাদের টিমেরই কেউ তার কাছে ইনফরমেশন পাস করেছে। এই কথাতে রে একটু চুপসে যায়, কারণ আব্বাসিকে ট্র্যাপে ফেলার জন্য তো সে আর এভা মিলেই এই কাজটা করেছিল, এবং সেই প্ল্যানের ব্যাপারে টিমের আর কারো জানা ছিল না। যাই হোক, এরই মধ্যে আবার বাড়ির সামনে একটা ক্যাব এসে থামে। দুজনেই বেশ ভয় পেয়ে যায় ধরা টরা পড়ে গেল কিনা এই ভেবে। রে গান নিয়ে রেডি হয়ে যায়, কিন্তু একটু পরে দরজার বাইরে স্ট্যান ডাকতে শুরু করলে দুজনেই হাঁপ ছেড়ে বাঁচে। রে দরজা খুলে দিলে স্ট্যান ভেতরে এসে জুডিকে দেখে একটু আপসেট হয়। সে জুডিকে জিজ্ঞেস করে বব কোথায়। আসলে জুডি যখন স্ট্যানকে বাঁচাতে ববকে মারছিল, তখন স্ট্যান সেটা দেখেনি, কারণ সে ববের ভয়ে আগেই পালিয়ে কোথাও একটা লুকিয়ে পড়েছিল। যাই হোক, জুডি বলে সে জানে না বব কোথায়। তখন স্ট্যান আবার জিজ্ঞেস করে, তাহলে বলো রয় কোথায়? জুডি কোনো উত্তর দিতে পারে না, তাই কথা ঘোরানোর জন্য বলে দেয় রে এর কাছে বন্ডগুলো নেই। এটা শুনে স্ট্যানের মাথাও এলোমেলো হয়ে যায়। যে জিনিসের জন্য এত রিস্ক নিল, এত কিছু করলো, সেই জিনিসগুলোর হদিসই নেই। এটা শুনে মাথা আওলা ঝাওলা হওয়া একবারে স্বাভাবিক। তো স্ট্যানও জুডির মতো চিৎকার চেঁচামেচি শুরু করলে রে তাকে সাজেশন দেয় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এই জায়গাটা তাদের জন্য সেফ না। আসলে রে তো চাইছিল এরা যেন কেউ জানতে না পারে বন্ডগুলো হান্না সরিয়ে নিয়েছে, এই জন্য রে সবাইকে এখান থেকে সরিয়ে দিতে চাইছিল। এদিকে রজারকে দেখা যায় সে ভল্টে এসে একদম টালমাটাল হয়ে যায়। এরকম কখনো ঘটতে পারে এটা সে কল্পনাও করেনি। নিজের অপরাধ লুকাতে হান্নাও রজারের সাথে সাথে সেখানে চলে আসে, আর এমন ভান ধরে যেন সে কিছুই জানে না।
সে রজারের চেয়ে আরো বেশি বিস্মিত হওয়ার অ্যাক্টিং করে। রজার হান্নাকে সবগুলো সিসিটিভি ফুটেজ চেক করতে এবং ফরেন্সিক টিমকে খবর দিতে নির্দেশ দেয়। হান্না ফুটেজ চেক করে জানায় গত 6 ঘন্টার কোনো ফুটেজ তাদের ড্রাইভে নেই। এরই মধ্যে আবার সেখানে এজেন্ট আব্বাসি টবিকে নিয়ে হাজির হয়। তবে এফবিআই এর কাছে রজার এখনই চুরির ব্যাপারটা প্রকাশ করতে চাইছিল না। তাই প্রথমে হান্না গিয়ে আব্বাসির সাথে কথা বলে। আব্বাসি জিজ্ঞেস করে খবর পেয়েছি এখানে নাকি চুরি হয়েছে। হান্না কোনো কিছু না বোঝার ভান করে বলে, চুরি? কিসের চুরি? চুরি শব্দটাই তো আমি প্রথমবার শুনছি। আব্বাসি তখন হান্নার ন্যাকামি দেখে বেশ বিরক্ত হয় এবং জিজ্ঞেস করে, চুরি যদি নাই হয়ে থাকে তাহলে এই ভোরবেলা সে এখানে কি করছে? আব্বাসি হান্নাকে প্রায় ধরেই ফেলেছিল। এ সময় বাধ্য হয়ে রজার বেরিয়ে আসে। তারপরে সে আব্বাসিকে কনভিন্স করার চেষ্টা করে এখানে কিছুই ঘটেনি। আব্বাসি তখন ভল্টের ভেতরে চেক করে দেখতে চাইলে রজার ভাব দেখিয়ে বলে, এটা শাহজাহানের তাজমহল না যে এখানে আসলাম দেখলাম আর চলে গেলাম। এটা দুনিয়ার সবচেয়ে সেফ ভল্ট, তাই এখানে কোনো চেকিং করতে চাইলে আগাম নোটিশ দেওয়া লাগে। সো এই কথার উপরে আব্বাসির আর কিছুই করার থাকে না। এই জন্য সে বাধ্য হয়ে আবারও ফিরে যায়। এর কিছুক্ষণ পরে ভল্টে ফরেন্সিক টিম চলে আসে। কথায় আছে সব অপরাধী কিছু না কিছু ভুল করেই। এক্ষেত্রে রে আর তার টিমের চুরি যতই পারফেক্ট হোক না কেন, তারা একটা সূক্ষ্ম ভুল করে ফেলে। ভুলটা হলো ভল্ট থেকে পালানোর সময়ে স্ট্যান তার চশমাটা সেখানেই ফেলে যায়। রজার চশমাটা দেখার পরেই তার সেই আই স্পেশালিস্ট ডাক্তারের কথা মনে পড়ে, আর সে শিওর হয়ে যায় তাকে কিভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে রজারের ভল্ট চেক করতে না পারলেও আব্বাসি তখনও হাল ছাড়ে না। সে বুড়োতে ফিরে গিয়ে রজারের সমস্ত ডিটেলস হাতড়াতে শুরু করে এবং এক পর্যায়ে সে রজার এবং রে এর পুরনো একটা ফটো খুঁজে পায়। এটা দেখে আব্বাসি এবার শিওর হয়ে যায় পুরো ব্যাপারটার সাথে রে জড়িত আছে। আব্বাসির মুখে তাই এবার হাসি ফুটে ওঠে। এদিকে রজার স্ট্যানের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। স্ট্যান যেদিন নকল ডাক্তার সেজে এসেছিল, রজার সেদিনকার সিসিটিভি ফুটেজ চেক করে স্ট্যানের গাড়ির নাম্বার জানতে পারে। রজার তাই স্ট্যানের ঠিকানায় কার্লোস নামের একজন কিলারকে পাঠিয়ে দেয়। কার্লোস স্ট্যানের খোঁজে গিয়ে স্ট্যানকে না পেয়ে তার মা এবং বাড়িওয়ালাকে মেরে ফেলে। এরপর বাড়িওয়ালার ফোন নিয়ে স্ট্যানের নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রে, স্ট্যান আর জুডিকে দেখা যায় তারা তখনও তর্ক বিতর্ক করছিল। এ সময় সেখানে ট্রাক নিয়ে এভা ফিরে আসে। এসএলএস এর সামনে থেকে পালানোর সময়ে আব্বাসি এভার উপরে গুলি চালিয়েছিল, তাই সে গুলি খেয়ে একটু আহত ছিল। তো যাই হোক, তারা এই মুহূর্তে বন্ড ভর্তি ট্রাক পেয়ে খুব খুশি হয়ে যায়। স্ট্যান আর জুডি খুব উৎসাহের সাথে বন্ডের বাক্সগুলো নামাতে শুরু করে। তবে হঠাৎ একটা বক্স স্ট্যানের হাত থেকে পড়ে যায়, আর তারা দেখতে পায় প্রতিটি বক্সের শুধু প্রথম বন্ডটা আসল, বাকিগুলো জাস্ট রঙিন কাগজ। এটা দেখে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। স্ট্যান আর জুডি ভাবে রে আর এভা মিলে তাদের ঠকিয়েছে, তাই তারা তাদের দুজনের দিকে গান পয়েন্ট করে। রে আর এভা তখন তাদের দিকে পাল্টা গান পয়েন্ট করে। এ সময় আবার কার্লোসও দলবল নিয়ে স্ট্যানকে ট্র্যাক করে সেখানে চলে আসে এবং গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণ ফায়ারিং চলার পরে একজন স্ট্যানকে ধরে ফেলে, তাই এভা আর জুডি বাধ্য হয়ে আত্মসমর্পণ করে। কার্লোস বন্ডগুলো চেক করে দেখে সবগুলোই নকল। তখন সে তাদের ওয়ার্নিং দেয় আসল বন্ড ফিরিয়ে না দিলে সে সবাইকে মেরে ফেলবে। তখন জুডি কার্লোসকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে একটা আলমারি খুলতে বলে। আলমারির ভেতর মূলত রে লুকিয়েছিল। কার্লোস আলমারি খুলতেই রে তাদের উপর গুলি চালায়। তারপরে তারা কার্লোস আর তার লোকজনকে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আব্বাসিকে দেখা যায় সে এবার ওয়ারেন্ট নিয়ে আবারও এসএলএস অফিসে ফিরে আসে। সে রজারকে ওয়ারেন্ট দেখিয়ে তার ভল্ট চেক করতে চায়, তাই এবার রজার আব্বাসিকে ভল্ট দেখাতে নিয়ে যায়। ভল্ট চেক করা শেষ হলে আব্বাসি রজারকে তার প্রাইভেট ভল্টটা খুলতে বলে। প্রাইভেট ভল্টটা খুলতেই রজার হতভম্ব হয়ে যায়, কারণ 24 বছর আগে অকশন ক্লাব থেকে চুরি করা নেকলেসটা তাদের সামনে জলজল করে ওঠে। আর এই নেকলেসের জের ধরে আব্বাসি রজারকে গ্রেফতার করে নেয়। সেই সাথে এপিসোড 7 এখানেই শেষ হয়ে এপিসোড 8 অর্থাৎ লাস্ট এপিসোডের শুরুতে দেখা যায় বব এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। সে এখনো জুডির প্রতারণা এবং তাকে হত্যার ট্রমা ভুলতে পারেনি। সেই সাথে সে পুরো টিমের উপরেই প্রতিশোধ নিতে চাইছিল। এই জন্য বব জেলে রজারের সাথে দেখা করতে যায়। জুডি রড দিয়ে ববের গলায় ফাঁস দেওয়ায় ববের ভোকাল কোড নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে এখন আর কথা বলতে পারে না। তাই কথোপকথন চালানোর জন্য বব মোবাইলের টাইপিং ভয়েস রিকগনিশন ইউজ করত। যাই হোক, এইভাবে বব রজারকে জানায় তার ভল্টে যে চুরি হয়েছিল সেটার সাথে ববও জড়িত ছিল। বব রজারকে তার চুরি যাওয়া বন্ডগুলো খুঁজিয়ে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে সে $50,000 চায়। রজার তখন বলে তার তো 20 বছরের সাজা হয়েছে। শুধু তাই না, সে তার স্ত্রী, সন্তান, কোম্পানি সব হারিয়েছে। এখন আর টাকা পয়সা দিয়ে সে কি বা করবে? বব বলে সে আর যাই হোক অন্তত বদলা তো নিতে পারবে। এটা শুনে রজার তখন বলে সে ববকে অনেক টাকা দেবে, তার বিনিময়ে বব যেন রেকে মেরে ফেলে। এই বলে রজার চলে যায়। এদিকে রেকে দেখা যায় সে এখন আত্মগোপনে আছে। গত 6 মাসে তার শরীর এখন আগের থেকে অনেক খারাপ। তার যে একটা রোগ ছিল সেটার কারণে তার শরীর ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাচ্ছে।
এখন চলাফেরা করতেও তার লাঠি লাগে। অন্যদিকে স্ট্যান এবং জুডিকে দেখা যায় তারা এখন একসাথেই থাকে। চিটারি বাটপারি আর লোক ঠকিয়ে কোনো রকমে তারা নিজেদের খরচ চালায়। তাদের সঞ্চয় বলতেও সব শেষ। ভল্টের চুরি থেকেও তো তারা কোনো টাকা পায়নি। তাই বাধ্য হয়ে জুডি স্ট্যানকে একটা ব্রেসলেট দিয়ে সেটা বিক্রি করে দিতে বলে। এটা মূলত সেই ব্রেসলেটটা যেটা ডায়মন্ড শপ থেকে চুরির সময় ববের হাতে গুলি লেগেছিল, আর ভালোবেসে বব যেটা জুডিকে পরিয়ে দিয়েছিল। এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। যাই হোক, স্ট্যান ব্রেসলেটটা নিয়ে একটা জুয়েলারি শপে বিক্রি করতে যায়, কিন্তু দোকানদার ব্রেসলেটটার ব্যাপারে সার্চ করে জানতে পারে এটা চোরাই মাল। সে এটাও জানতে পারে এই চুরির ইনভেস্টিগেশন অফিসার ছিল আব্বাসি। তাই সে আব্বাসিকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। আব্বাসি তখনই টপিকে নিয়ে স্ট্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ববকে দেখা যায় সে নিজের একটা টিম বানিয়েছে। সে তাদেরকে নিয়ে রে এবং বাকিদের খুঁজে বেড়াচ্ছে। এরই মধ্যে সে এভার ঠিকানা পেয়ে যায় এবং তার বাড়িতে অ্যাটাক করে। কিছুক্ষণ গোলাগুলি চলার পরে এভা ববের হাতে ধরা পড়ে যায়। বব এভাকে পেছন থেকে মাথায় আঘাত করে সেন্সলেস করে দেয়। জ্ঞান ফিরলে বব এভাকে জিজ্ঞেস করে আমার বউ কোথায়, আর আমার শেয়ারের 10 কোটি টাকাই বা কোথায়। এভা বিরক্ত হয়ে ববকে বলে, আমাকে দেখে কি তোমার মনে হয় আমার কাছে 10 কোটি টাকা আছে? বব আর কিছু না বলে এভার বাড়ি সার্চ করে, আর এভার বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা সব গানগুলো বের করে নেয়। ঘরের এক কোণে এভার ন্যানি লুকিয়েছিল, তার হাতে একটা বটি ছিল। ন্যানি বটি দিয়ে ববের বুকে একটা কোপ বসিয়ে দেয়। যদিও বব এই আঘাতও সহ্য করে নেয়। সে ন্যানি আর এভাকে পাশাপাশি বসিয়ে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে রে কোথায়। এভা রে এর ব্যাপারে বলতে চায় না, কিন্তু এবার ন্যানি ভয়ে রেখে ডেকে পাঠায়। রে তখন টাকা ভর্তি ব্যাগ নিয়ে এসে ববকে দিয়ে বলে তাদের কাছে শুধু এই $1,77,000 আছে, আর বন্ডের ব্যাপারে তাদের কিছুই জানা নেই। ববের টাকার ব্যাপারে তেমন আগ্রহ দেখা যায় না। সে রেকে জিজ্ঞেস করে স্ট্যান কোথায়। রে এবার বুঝতে পারে বব টাকার জন্য এখানে আসেনি, বরং সে প্রতিশোধ নিতেই এসেছে। রে প্রথমে স্ট্যানের ব্যাপারে বলতে চায় না। তখন বব এভা আর ন্যানির দিকে গান পয়েন্ট করে রেকে দুটো অপশন দেয়, হয় সে স্ট্যান আর জুডিকে বাঁচাবে, না হয় এভা আর ন্যানিকে বাঁচাবে। তাই আর উপায় না পেয়ে রে স্ট্যানের ফোন নাম্বার বের করে তাকে ফোন দেয় এবং স্ট্যানকে একটা জায়গায় আসতে বলে। রে স্ট্যানকে জানায় সে তার জন্য সমুদ্রের বিচে টাকা নিয়ে অপেক্ষা করবে। সেজন্য সকাল 10টায় সেখানে চলে আসে। যেহেতু রে টাকার কথা বলেছে আর স্ট্যানেরও টাকার প্রয়োজন ছিল, তাই সেও রে এর উপর আর কোনো সন্দেহ করে না। তবে বব এখানে রেকে হাত পা বেঁধে এভা আর ন্যানির মাঝে বসিয়ে দেয়। এরপর বব তার একজন লোককে নির্দেশ দেয় আগামীকাল সকাল 10:15 ভেতরে যদি তার ফোন না আসে তাহলে সে যেন এদেরকে মেরে ফেলে এবং গ্রাহাম ডেভিসের পক্ষ থেকে হাই বলে দেয়। গ্রাহাম ডেভিস নাম শুনে রে আর এভা দুজনেই চমকে ওঠে, কারণ 24 বছর আগে রে আর রজার যখন চুরিচামারি করে বেড়াতো তখন রজারের নাম ছিল গ্রাহাম ডেভিস। তাই রে আর এভা বুঝে যায় রজারই তাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। যাই হোক, স্ট্যান আর জুডি টাকা নেওয়ার জন্য সকাল 10টায় নির্ধারিত জায়গায় চলে আসে, আর একটু পর ববও সেখানে পৌঁছে যায়। তাদের পাশাপাশি স্ট্যানকে ট্র্যাক করে আব্বাসিও টিম নিয়ে সেখানে চলে আসে। আব্বাসি প্রথমেই গান হাতে ববকে দেখতে পায়। সে বুঝে যায় বব প্রতিশোধ নিতে এসেছে, তাই আব্বাসি দৌড়ে আড়াল থেকে বেরিয়ে আসে ববকে সামলাতে। ফলে তাদের মাঝে গোলাগুলি শুরু হয়। একটা গুলি ববের বাহুতে লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে আব্বাসি ববকে গ্রেফতার করে। স্ট্যান অবশ্য এই গোলাগুলির কিছুই জানত না। সে একটা ক্যাফেতে বসে টাকা আসবে এই আনন্দে গপাগপ খাবার খাচ্ছিল। আর জুডি আশেপাশে ঘুরে দেখার সময় হঠাৎ ববের গাড়িটা দেখতে পায়। জুডি গাড়ির ভেতর উকি মেরে দেখে টাকা ভর্তি ব্যাগ পড়ে আছে। সে তখন ব্যাগটা তুলে নিয়ে দ্বিধায় পড়ে যায়। সে একবার স্ট্যানের কথা ভাবে, আরেকবার ব্যাগের দিকে তাকায়। এতগুলো টাকা একসাথে পেয়ে সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল সে এখন কি করবে। এদিকে এভার বাড়িতে ববের রেখে আসা লোকটা একটু ঘুমিয়ে পড়েছিল, আর এই সুযোগে রে এভার হাতের বাঁধন কেটে দেয়। তারপরে এভা ন্যানিকেও মুক্ত করে দেয়। এভা গান খুঁজতে পাশের রুমে যায় আর ন্যানি একটা জিনিস তুলে লোকটাকে মারতে, কিন্তু তখনই লোকটার ঘুম ভেঙে যায় এবং সে প্রথমে ন্যানিকে গুলি করে মেরে ফেলে। তারপরে এভার সাথে গোলাগুলি হয় তার। এভার পিস্তলের বুলেট শেষ হয়ে যাওয়ায় এক পর্যায়ে লোকটা এভাকেও গুলি করে মেরে ফেলে। এ সময় রে নিজের বাঁধন কেটে লোকটাকে ছুরি দিয়ে ঘায়েল করে এবং তাকেও মেরে ফেলে। এই পুরো জার্নিতে একমাত্র এভাই রে এর সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। তাই এভার মৃত্যুতে রে খুব শোকাহত হয়ে পড়ে। সে এভার মৃতদেহটা কিছুক্ষণ কোলের উপর নিয়ে বসে থাকে। তার ভীষণ একা একা লাগছিল, তাই বাইরে এসে সে তার মেয়ে হান্নাকে ফোন দেয়। রে এভার মৃত্যুর কথা গোপন রেখে মেয়ের সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। হান্না বাবার সাথে তার বাচ্চার পরিচয় করিয়ে দেয়। হান্না মায়ের নামেই তার মেয়ের নাম রেখেছে লিলি। রে নাতনিকে হ্যালো বলে নিজেদের মধ্যে কথা শেষ করে নেয়। এরপরে রে একদিন জেলে রজারের সাথে দেখা করতে যায়। একসময়ের প্রিয় বন্ধু এবং চরম শত্রু দীর্ঘ 24.5 বছর পরে আবার মুখোমুখি হয়। এতগুলো বছর ধরে তারা কি করলো, কি করতে গিয়ে কি হলো, আর কি কি পেতে গিয়ে কি কি হারালো, এইসব ব্যাপারেই তাদের মধ্যে আলোচনা হয়। রে একটা বেটার লাইফ পাওয়ার আশায় হারিয়েছে নিজের প্রিয় স্ত্রীকে। জীবনে 17টা বছর জেলে কাটাতে হয়েছে।
জেল থেকে বের হয়েও প্রতিশোধের নেশায় জীবনের সবটুকু সুখ থেকে বঞ্চিত হয়েছে। একইভাবে রজার চেয়েছিল অনেক টাকা, ক্ষমতা আর সম্মান, কিন্তু সেও সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। দিন শেষে দুজনের প্রাপ্তি শূন্য। যাই হোক, সিন শিফট হয়ে আবার আব্বাসিকে দেখা যায়। সে এখন দ্য ট্রিপলেটের উপরে ইনভেস্টিগেশন করছিল। কোনো একটা ক্লু পেয়ে সে বেরিয়ে পড়ে তথ্য জোগাড় করতে। রাস্তায় হাঁটার সময়ে একজন বৃদ্ধ এসে আব্বাসিকে জিজ্ঞেস করে ট্রেন স্টেশনটা কোথায়। আব্বাসি স্টেশন দেখিয়ে দিলে লোকটা আব্বাসির হাত ধরে ধন্যবাদ জানায়। আর এরপরেই হঠাৎ আব্বাসির মাথা ঘুরে যায় এবং সে রাস্তায় লুটিয়ে পড়ে। হয়তো তার ট্রিপলেটের উপরে ইনভেস্টিগেশন করায় তারাই আব্বাসিকে হত্যা করিয়েছে। যাই হোক, এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় রে তার জিনিসপত্র গুছিয়ে কোথাও চলে যাচ্ছিল। তখন একটা টানেলের ভেতরে কেউ একজন রেকে পেছন থেকে গুলি চালিয়ে দেয়। আর এত বড় একটা টুইস্ট রেখে এখানে এই সিরিজের সিজন 1 শেষ হয়ে যায়। তবে শেষটা দেখে মনে হচ্ছে এই সিরিজের সিজন 2ও আসবে। আর সিজন 2 আসলে অবশ্যই সেটা আমরা এক্সপ্লেন করব। আশা করি সিরিজটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তাই সবাই একটা করে লাইক আর কমেন্ট করে অনুপ্রেরণা দিবেন। আর সামনের সপ্তাহে ঠিক এরকম আরেকটা সিরিজ নিয়ে আসছি, তাই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।